গণঅভ্যুত্থান দেখেছি আমরা, যে গণঅভ্যুত্থানে সবচাইতে বেশি শক্তিশালী হিসেবে যারা অবস্থান নিয়েছিল তারা ছাত্র। আবার সেই ছাত্ররা এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বিগত ৩ মাস ধরে যত ধরনের দাবি দেওয়া করা যায়, ঠিক যেভাবে রাজধানীর রাস্তা আটকে বন্ধ করে করা যায়, সেই ধরনের অনেক ধরনের দাবি দেওয়া দেখছি আমরা। ইচ্ছে হলেই বিক্ষোভ করা যাচ্ছে, ইচ্ছে হলেই রাজপথ থামিয়ে দেওয়া যাচ্ছে, ইচ্ছে হলেই শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর করা যাচ্ছে। আর কত অভ্যুত্থান দেখবো আমরা, সেই নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তুন্নি। দর্শক, আজকের আলোচনায় আমাদের সাথে আছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। এম এ আজিজ, আমরা গণঅভ্যুত্থান দেখেছি এবং সেই গণঅভ্যুত্থানের সবচাইতে শক্তিশালী পক্ষ ছিল ছাত্ররা, যাদের ডাকে পুরো দেশ আসলে এক হয়েছিল এবং সেখানে আমরা বিগত 16-17 বছর ধরে আসলে যা করতে পারিনি, সেই ছাত্ররা কিন্তু সেটি করে দেখিয়েছেন। বড় বড় রাজনৈতিক দলও হয়তো সেখানে অনেকটাই পেছনে ছিলেন। আবার ঠিক সেই ছাত্রদের জন্যই আমরা দেখছি নানানভাবে নানান রকম অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। ঢাকায় আমরা দেখেছি চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে, নানানভাবে যখন তখন সংঘর্ষ বিক্ষোভ করা গেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন, একটি আন্তর্জাতিক পত্রিকা, আমি স্পষ্টভাবে বলতে চাই, বিবিসি তাদের শিরোনাম দিয়েছে ঢাকায় চরম নৈরাজ্য, যখন তখন সংঘর্ষ বিক্ষোভ, ইচ্ছে হলেই রাস্তা বন্ধ। কারা করছে, কেন করছে? ধন্যবাদ আপনাকে। ধরেন তেজগাঁ কলেজ এবং ঢাকা কলেজের ভিতরে কয়েকদিন সংঘর্ষ, তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করার জন্য সংঘর্ষ, 7টে বিশ্ববিদ্যালয়ে আপনার আন্দোলন করলো, তাদের আলাদা বিশ্ববিদ্যালয় চায়। এখন যেটা চলছিল সেটা হলো আপনার ব্যাটারি চালিত ইত্যাদি ইত্যাদি। তো সেখানে সব দোষ ছাত্রদের ঘাড়ে চাপিয়ে দেওয়াও যেমন ঠিক না, তেমনি ওখানে প্রত্যেকটা জায়গায় যেখানে আন্দোলন আছে সেখানে 2-4 জন ওই ছাত্র এবং বিশেষ করে সমন্বয়ক হলেই তো আর কথা নেই, মনে হবে যে সে একাই লিডারশিপ দিচ্ছে। এটার মূল কাহিনীটা যেটা আমার কাছে মনে হয়েছে, যে জানে যে দেশটা এখনো অনেকটাই অরক্ষিত মনে হয়, যে এখানে সরকার কোথাও অ্যাসার্ট করছে না, সরকার গুছিয়ে উঠতে পারে নাই। এই 5 তারিখের পর থেকে তখন 4 দিন সরকার ছিল না, তখন কিন্তু এই দেশে তেমন কিচ্ছু ঘটে নাই। ঠিক ওই 4 দিনের মতো মনে হয় যে সব কিছুই চলছে এরকম। এই জন্য ছাত্ররা বলেন, অনেক সেক্টরই বলেন, কোনো দাবি হলেই দাবি নিয়ে বেরোচ্ছে। আপনার প্রেস ক্লাবে যান, সারাক্ষণ বসে আছে, ছোট ছোট গ্রুপ দল আছে, দাবি নিয়েই আছে। ভাবে যে এই সরকার অন্য আর যা সরকার অতীতে দেখেছে তাদের চাইতে তাদের কাছে কিছুটা দুর্বল মনে হয় এবং আন্দোলন করলে দাবি মেনে ফেলে। যেমন ধরেন ছাত্ররা সেক্রেটারিয়েটে ঢুকলো, পরীক্ষা পিছাতে চাইলো, পিছিয়ে গেল, তারপরে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে, ট্রেনে তারা ঢিল মেরেছে, সেখানে একেবারে সাধারণ মানুষ, তাদের ক্ষয়ক্ষতি। তো এগুলো হচ্ছে কি, যে সরকারের দুর্বলতা। এখনো আপনার পুলিশ পুরোপুরি অ্যাক্টিভ হয়নি, অর্থাৎ প্রশাসনও অ্যাক্টিভ হতে পারেনি এইসব উপসর্গের কারণে। আর এই ছাত্র তো আমরাও ছিলাম, আমরাও ছাত্র আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি। ধরেন জাসদের তৈরি হয়েছিল যে জাসদ, তখন কিন্তু এই জাসদ কিন্তু সব কিন্তু শিক্ষিত যুবক শ্রেণীর ছিল, এরা তো ছাত্র যুবক শ্রেণী ছিল। তা নিয়ে জাসদ তৈরি হলো এবং বিশাল সংগঠন, সেখান থেকে গণবাহিনীও হলো। তো এই যে ছাত্র জাসদ যে তৈরি হলো, এটা 74-এ অনেক পরে, কিন্তু স্বাধীনতা যুদ্ধে কিন্তু আওয়ামী লীগ কম্পারেটিভলি দুর্বল সংগঠন ছিল, কিন্তু ছাত্ররা অনেক বেশি, ছাত্রলীগ অনেক শক্তিশালী ছিল। ছাত্রলীগ ইশতেহার পাঠ করেছে, ছাত্রলীগ পতাকা তুলেছে, ছাত্রলীগ স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে, জীবন দিয়েছে, সবই করেছে। কিন্তু ছাত্ররা কিন্তু সরকারের অংশীদার হয় নাই। কিন্তু তারপরে আমি বলবো, এরা আমার কাছে মনে হয়েছে যে এরা এক শ্রেণীর ছিল, যুবক, যার ফলে যুবক অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের সম্পর্ক ছিল না, তরুণদের সম্পর্ক ছিল না, অর্থাৎ এক শ্রেণীর লোকদের একটা রাজনৈতিক দল বা সংগঠন টিকে রাখা খুবই মুশকিল। তো এখানে কিন্তু ছাত্ররা এক শ্রেণীর। আপনি দেখেন, আগে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, থানা লেভেলের ছাত্র, এরাও ছিল আন্দোলন মুভমেন্টে। এখন কিন্তু আলটিমেটলি এটা ছোট হয়ে আসছে।
এখন ঢাকা একটা বিশ্ববিদ্যালয় সময় এমএজি আপনি যাদের কথা বলছিলেন যে একটা সময় আমরা আসলে অভ্যুত্থানের সময় গণ অভ্যুত্থানের সময় যেটা দেখেছি ছাত্ররা সবাই এক হয়েছিলেন, এখন আসলে ছাত্রদের মাঝেও এক ধরনের বিভেদ লক্ষ্য করা যাচ্ছে কিনা, কিংবা আমি যদি একটু ঘুরিয়ে আপনাকে প্রশ্ন করি, রাজনৈতিক একটি বড় পট পরিবর্তন তো আসলে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়েই আমরা দেখেছি। সেই জায়গাটিতে স্টুডেন্ট পাওয়ার যে সবচাইতে শক্তিশালী ছিল সেটা আমরা সবাই জানি সেই সময়টাতে, এটাকে ভেঙে দিতে পারলে আসলে কেউ বেনিফিটেড হবেন এবং সে কারণেই সেই চেষ্টা করা হচ্ছে কি? সে চেষ্টা থাকতে পারে এক। দ্বিতীয়টা হলো ছাত্ররা যে প্রথম থেকে যেভাবে কথা বলেছে তাতে আমি ওই কম্পেয়ারটা করি, যেহেতু আমি আগের আন্দোলনে যুক্ত ছিলাম স্বাধীনতা যুদ্ধের ওই সময়ের ছাত্রদের ভূমিকা, বক্তব্য, কথাবার্তা আর এখনকার ছাত্রদের কথাবার্তা কিন্তু একরকম সেটি এক হওয়ারও কথা নেই রাজেশ, একটা বিশাল বড় ফারাক আছে মাঝখানে, জেনারেশন গ্যাপ আছে লম্বা, কিন্তু অন্তত ছাত্রদের লক্ষ্যটা এক থাকার কথা ছিল যাতে করে সবকিছু ভালোর দিকে হয়। তো এখন কি আসলে আপনি কি মনে করছেন এই 3 মাস পরে এসে যে আন্দোলনগুলো আমরা দেখছি সেগুলো কি আমাদেরকে আদৌ কোনো ভালোর দিকে নিয়ে যাচ্ছে? তারা ভালোর দিক দেখছে, ভালোই দেখছে, কিন্তু অপারেটিভ পার্টটা আমার বিবেচনা প্রসূত হচ্ছে না। ভালো কি অর্থে দেখছে? আপনি জানেন যে আজকে যে সংঘর্ষ হয়েছে যেই জায়গাটিতে আমরা দেখেছি রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজ এলাকায় যেই সংঘর্ষ আমরা দেখলাম, সেটি গতকাল মেগা মান্ডে ঘোষণা করে তারা আন্দোলন করলো, ঘোষণা করে তারা ব্যাপক সংঘর্ষ চালিয়েছে, ভাঙচুর করেছে। ছাত্ররা নিজেরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে ভাঙচুর করতে পারে? আমার সামনে সব ধরনের ছবি আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু অবশিষ্ট নেই। এটা ছাত্রদের কাজ হতে পারে? এটা যেহেতু সব ছাত্র আন্দোলনে নেমেছিল, এই কারণে অনেক জায়গায় এই বিক্ষিপ্ত সংঘর্ষ বা এখনো আছে। ছাত্ররা যে আকাঙ্ক্ষা তাদের ভিতরে দেয়া হয়েছিল যে এই আন্দোলনটা তারা একা করেছে, আন্দোলনের সরকারটা তাদের কথা মতো চলবে, সরকার তো তাদের কথা মতো চলছে না, অনেক কিছুতেই কিন্তু তারা ওপেন বিরোধিতা করছে দেখা যাচ্ছে। যার ফলে আমি বলবো সরকারও অনেক জায়গায় দেখা গেছে দাবি দেওয়া করলেই আগে মানছে, তো সুতরাং ভাবে যে এরকম আন্দোলন করলেই একটা রেজাল্ট পাবো। এটা হলো সরকারের দুর্বলতার কারণে, প্রশাসনের দুর্বলতার কারণে এটা হচ্ছে। আজকে আসলে যে আমরা সংঘর্ষ দেখলাম বিশেষ করে যাত্রাবাড়ি এলাকাতে, সেটি কি আসলে কোনো কিছুর দাবি বলে আপনার আন্দোলন মনে হয়েছে, নাকি একেবারেই এক ধরনের সংঘর্ষ, বিক্ষোভ, ভাঙচুর শুধু সেই মোটিভই ছিল? যেহেতু একেবারে আপনি নিশ্চয়ই জানেন এই পুরো ঘটনার সূত্রপাত একজন ছাত্র তিনি নিহত হয়েছেন, হাসপাতালে ভুল চিকিৎসার কথা বলছেন তারা, সেখান থেকে আসলে এত বড় ঘটনার সূত্রপাত হয়েছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ থাকছে, সাধারণ মানুষকে সেখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অ্যাম্বুলেন্সগুলো আটকা পড়ে আছে। ছাত্রদের আমরা হাজার হাজার ছাত্র সেই রাস্তায় দেখেছি, তাদের মাঝে কারো আসলে সেটা একবারও মনে পড়লো না? না, এখন এভাবেও দেখতে পারি যে ধরেন আমি তো জানি যে আপনার বগুড়া হসপিটালে একটা পেশেন্টের গার্জিয়ান আপনার ওই শিক্ষানবিশ ডক্টরকে বলছিল একটু ফ্যানের সুইচ অফ করতে, এর থেকে বিতরণটা হাঙ্গামা, শেষ পর্যন্ত মারা গেছে মানুষ। তো এখন যেহেতু ছাত্ররা আন্দোলন করছিল, এখন এই আন্দোলনের যে মানসিকতাটা এটা কিন্তু সব জায়গায় রয়ে গেছে, যার ফলে একটু করলে যেমন মারা গেছে তাকে বলা হচ্ছে যে বিনা চিকিৎসায় তারা অ্যাটেনশন ঠিক মতো দেয় নেই, এই জন্য মারা গেছে বলা হয়েছে। তো এর জন্যে এই ভাঙচুরটা করা, এইভাবে অচল অবস্থা সৃষ্টি করা আমাদের কাছে প্রযোজ্য না। তিতুমির কলেজে যেটা করেছে সেটার ক্ষেত্রে আমি একদমই দ্বিমত, কারণ বিশ্ববিদ্যালয় অনেক বেশি হয়ে গেছে দেশে। এবং চতুর্থ শিল্প বিপ্লবে যেখানে অটোমেশনের যুগ, এই শিক্ষা ব্যবস্থাই তো কাজে লাগবে না, সেখানে আপনি আর একটা ওখানে কলেজে যে আপনার টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে দাবি টাবি, তাদের তো আপনার ইংরেজি উচ্চারণ, বাংলা উচ্চারণ ঠিক নাই, তো ওই বিশ্ববিদ্যালয়ে পড়ে সার্টিফিকেট দিয়ে কী হবে? তো এখন তো আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী অটোমেশনের যুগে, যেখানে রোবট, আইওটি এইসব জনশক্তিকে রিপ্লেস করছে, সেখানে তো আপনার সেই দিকে তো লেখাপড়া হচ্ছে না। আমি নিজেও লিখছি যে আগামী 15 বছরের পরে প্রবাসে আমাদের লোক নেবে না কেউ, কারণ এটা কাজে আসবে না, কারণ ফিজিক্যাল লেবার তো দরকার নাই, সব তো। কিন্তু আপনি কি মনে করছেন যেই বারবার আসলে আমরা যেই সংঘর্ষ দেখছি, যেই ধরনের অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করা হচ্ছে, সেই সব কিছু কি কোনো না কোনো কারণে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি বড় দায় আছে কিনা? তারা আসলে নিজেরা সঠিকভাবে কোনো কলেজ প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো তাদের মতন করে কোনো সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেও কি আসলে এই ধরনের ঘটনা ঘটছে?
দেখেন, শিক্ষা প্রতিষ্ঠান 15 বছরে আমার কাছে মনে হয় যে এটা শিক্ষকরাও কিন্তু দলীয়করণ হয়ে গেছে। তো সুতরাং তারা এখন তাদেরকে ইজিলি বলা যায় সে ওই পতিত সরকারের দোসর, এইভাবে তাদের ভিতরে ভীতি কাজ করে। দুই হলো, এখন এই আন্দোলনের পরে ছাত্ররাও কিন্তু শিক্ষকদের খুব কথা শোনে এমনটিও না। ছাত্ররা আবার শিক্ষকরা যে তাদেরকে, আমি তো দেখছি যে একজন উপদেষ্টা আধা ঘন্টা বক্তৃতা দিল, সে বক্তৃতা আমি শুনলাম, তো ছাত্রদেরকে যে ভাষায় বক্তৃতা দিতেছে তাতে মনে হলো যে ছাত্রদেরকে হিপনোটাইজ করতে, ছাত্রদেরকে কনভিন্স করতে তার লাইনে তার শক্তি বৃদ্ধির জন্য বক্তৃতা দিচ্ছে। সুতরাং এখন যে অবস্থাটা হয়ে গেছে এটা অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে, ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ ছাত্ররা মনে করতেছে এখন আন্দোলন সংগ্রাম করলে আর দেশের সরকার, এই সরকার আমাদের কথায় চলতে হবে, আমাদের প্রোগ্রাম। তো এখন ধরেন বৈষম্য বিরোধী যে ছাত্ররা ছিল তারা কিন্তু একটা কমিটিও করেছে। তারা এখন কোথায়, এই প্রশ্ন তো আসলে আমরা করতেই পারি। তাদের এক ডাকে তো সব ধরনের সাধারণ ছাত্ররাও এক হয়েছিলেন। এখন যখন এই ধরনের নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, এই সময়টাতে যারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে কাজ করেছেন তারা এখন কেন আসলে তাদেরকে থামানোর চেষ্টা করছেন না? তারা কেন তাদের সাথে বসে আলোচনা করে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন না? তখন সে দাবিটা ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা তখন ছিল একটা কমন দাবি যে ফ্যাসিস্ট সরকারকে হাঁটাও, আমাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছে, দিস এন্ড দ্যাট। এখন তো বিক্ষিপ্ত এক এক জায়গায় এক এক রকম দাবি নিচ্ছে, এবং লোকাল যে বৈষম্য বিরোধী ছাত্র তারা এগুলি করতেছে, যার ফলে তারাও এমনিতেও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যত যাই বলুক, বক্তৃতায় যাই শোনেন না কেন, তারা কিন্তু অনেক ছোট হয়ে আসছে। আস্তে আস্তে এটা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা দেখেন মাঝখানে তো আন্দোলন ফ্লপ করছিল, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা বেরোলো, স্কুলের ছাত্ররা বেরোলো, তারপরে আন্দোলন বেগবান হলো। হ্যাঁ, তো এখন ধরেন ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক হয়ে গেছে, এবং সারা ধরেন এই যে ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, গাজীপুর বলেন, এগুলো সব এখন আইসোলেটেড হয়ে গেছে। তো এই জন্যেই ছাত্রদেরকে এই সরকার, যেহেতু ছাত্ররা এই সরকার আনছে, এই সরকারের দায়িত্ব ছাত্রদেরকে বোঝানো। তারা কি আসলে কঠোরভাবে তার মানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? একেবারে খোলামেলা ভাবে মেগা মান্ডের মতন একটি শব্দ তারা ঘোষণা দিয়ে যখন দেখছি আমরা বিক্ষোভ করছেন, তাহলে সেই ঘোষণা কিন্তু গতকাল রাতে দেওয়া হয়েছিল, এর মাঝে যে সময়টুকু ছিল সেই সময়টাতে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কেন আসলে সেই ধরনের ঘটনাগুলোকে থামিয়ে রাখতে পারলো না? না, আইন শৃঙ্খলা বাহিনীতে এমনি ট্রমাটাইজ, এখনো যতই বলুক না কেন আইন শৃঙ্খলা ট্রমার থেকে আসতে পারেনি। এটা সরকার, ছাত্ররা সরকারকে বসাইছে, সরকারও দাবি করে, ছাত্ররাও দাবি করে। এই সরকাররা তাদেরকে ব্যবহার না করে তাদেরকে বোঝানো উচিত। এতদিন আজকে হয়ে গেল, 100 দিনের উপরে হয়ে গেল, ছাত্ররা পড়াশোনা করতে হবে না? এই যে জেনারেশন গ্যাপটা হয়ে গেল, আন্দোলন তো স্কুলের ছাত্র থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র এটার সাথে জড়িত। এখন তারা এই যে নানান দাবি দেওয়া নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে, ছাত্ররা তো পড়াশোনা করতেছে না, এই জেনারেশন গ্যাপ কি দিয়ে পূরণ করবে? এ তো সরকার যেহেতু তাদের লোক, সরকার তো ব্যবস্থা নেওয়া উচিত এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করা উচিত। আপনার শক্তি বলতে আমি বলছি যে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী করা উচিত, এটা করা উচিত, নাহলে তো এটা আপনার নিয়ন্ত্রণহীন হয়ে গেলে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে আসলে যে ধরনের নৈরাজ্য আমরা দেখছি কিংবা যে ধরনের হামলা ভাঙচুরের ঘটনা আমরা দেখছি, সবকিছু মিলে তাদের আসলে তারা কিভাবে কাজ করছেন সেটি নিয়েও একটি বড় সমালোচনা তৈরি হয়েছে। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে কি করছেন, বিশেষ করে এই গেল দুদিনের যে ঘটনাগুলো ঘটেছে তাদের তরফ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের কথা শুনতে পাইনি, সেগুলো নিয়ে এক ধরনের ধোঁয়াশাও তৈরি হয়েছে। কেন তারা আসলে এখনো ছাড় দিচ্ছেন না? বিষয়টা হলো যে আমরা তো দেখতে পাচ্ছি আন্দোলনের সময় যেভাবে ঐক্যটা ছিল, এখন কিন্তু আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার যে পথে চলছে তাতে করলে রাজনৈতিক দলগুলোও কিন্তু পুরোপুরি সন্তুষ্ট না, তাদের ভিতরেও কিন্তু দলগুলোর ভিতরেও কিন্তু একটা দূরত্ব তৈরি হচ্ছে, তাই না? যার ফলে এই সরকারের অবস্থানটা সবাই মনে করতেছে খুব দুর্বল। এই কারণেই কিন্তু ফ্রি ফর অল স্ট্যান্ড নিয়ে ফেলছে। সুতরাং রাজনৈতিক এই সরকারকে, যেহেতু সরকারের কোনো রাজনৈতিক দল নাই, তাই না, এই সরকার যেহেতু তার গ্রাসরুট লেভেল পর্যন্ত কোনো কর্মীও নাই, বাহিনীও নাই, সুতরাং এই সরকারকে রাজনৈতিক দলের সাথে
হার্ট টু হার্ট সম্পর্ক রক্ষা করে। কিন্তু আবার আপনি যেটি বলছেন এম এ আজিজ, এই সরকার যদি আসলে দিনের পর দিন তাদের এই দুর্বলতা প্রকাশ পেতে থাকে, সেই সুযোগ নিয়ে যে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে বা যারা আসলে পালিয়ে গেছে তাদের দলীয় যারা লোকজন আছেন তাদের পেছনে এখনো নিশ্চয়ই তারা এত মানি লন্ডারিং করেছেন, তাদের সেই আর্থিক শক্তি হয়তো খানিকটা এখনো আছে, সেই শক্তি আসলে কোনো না কোনোভাবে তারা কাজে লাগাতে পারেন কিনা সেটিও তো একটি বড় আশঙ্কার জায়গায় থাকে। আমি এই উত্তরটি নিব, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। এম এ আজিজ, আমরা মেগা মান্ডে ঘোষণা করে আসলে ছাত্ররা যখন ভাঙচুর করতে পারছেন সেই জায়গাটি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন আছে কিনা, তারা আসলে আরো কঠোর হওয়া তাদের সুযোগ ছিল কিনা কিংবা উচিত ছিল কিনা, যেটি তারা হচ্ছেন না, কিংবা কেন হচ্ছেন না? উচিত তো দরকারি, সরকার তো এটা তো অন্তর্বর্তীকালীন বলেন আর যাই বলেন, সরকার তার মেশিনারিজ ব্যবহার করবে না। দেশ এবং জাতির বিরুদ্ধে যদি কোনো ঘটনা যায় অবশ্যই। একটু যদি আমি আপনাকে জানিয়ে রাখি, হামলাকারীদের 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। হ্যাঁ, ধরতে তো আলটিমেটাম দিয়েছে পুলিশ, কিন্তু পুলিশ তো ঘরে বসে থাকলে ধরা পড়বে না, তা তো ধরতে হবে, তাই না? ওখানে থানা আছে না, থানা কাজ করে নাই। প্রয়োজনে আরো পুলিশ যাওয়া উচিত ছিল, প্রয়োজনে রাইট পুলিশ যাবে, গিয়ে এটা তো কুল ডাউন করবে, সেটা তো করে নাই। এটা তো ফ্রি স্টাইল, যেহেতু নিয়ন্ত্রণহীন আছে, নিয়ন্ত্রণহীনভাবে ভাঙচুর করছে, ইত্যাদি ইত্যাদি করছে। এটা তো সরকারের দায়িত্ব ছিল। সরকার হোম মিনিস্টার আছে না, সে তো হোম অ্যাডভাইজার আছে না, সে তো বলবে, এটা তো কোয়েল করেন। কিন্তু সরকারের পক্ষ থেকেও অনেক ক্ষেত্রেই আমার কাছে মনে হয় তারা ডিসিশন ঠিক মতো নিতেই পারছে না। যেমন ধরো ব্যাটারি চালিত আদালত বলে দিল যে ব্যাটারি চালিত বন্ধ, আবার এখন বলে দিল সব চলবে। এখন তো সব রাস্তায় হাঁটা যাবে না, সব আপনার মহল্লার থেকে উঠে ব্যাটারি চালিত সব রিক্সা তো এখন মেইন রাস্তায় চলে আসবে। তো এটা আগেটা করলোটা কেন? এখন চেম্বার জজ দিয়ে ওটা বন্ধ করছে, এবং সরকারি এটার আবেদন চেম্বার জজে গেছে। হ্যাঁ, তাহলে আগে এটা করলো কেন? এগুলো তো হিসেব করে করতে হবে। এই জন্য আমি বলছি যে তার অনেকগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিপোর্ট দিচ্ছে, তার ভিতরে ধরেন ক্রাইসিস গ্রুপ একটা আছে, যে কোনো দেশে সরকার পরিবর্তন ঘটলে, কোনো সমস্যা থাকলে তারা কিন্তু ওগুলো তুলে ধরে এবং সমাধানের পথ দেয়। তা আমাদের দেশে যে সমাধানের কথা বলেছে, যে অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক বাড়াতে বলেছে। সম্পর্ক থাকতে হবে, কারণ দেশ চালাতে হলে তাদের সাথে সম্পর্ক। কারণ এই যে আপনার যে সব উপসর্গ শুরু হয়ে গেছে, এটা নিয়ন্ত্রণ করতে হলে যদি বোঝে যে রাজনৈতিক দলগুলো আছে, তাহলেও কিন্তু এমনিতেই তাদের এরকম আপনার ভাঙচুর করে। আপনি আসলে আমরা আসলে এই ধরনের কোনো শঙ্কা করতে পারি কিনা যে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং সেই সুযোগটাও আসলে কোনো না কোনো পক্ষ কাজে লাগাচ্ছে? অবশ্যই। আপনার ধরেন রাজনৈতিক দল কি বলতেছে, রোড ম্যাপ দেন। রোড ম্যাপ দিতে অসুবিধা কি? নির্বাচনের রোড ম্যাপ আপনার দেন না, 1.5 বছর পরে নির্বাচন হবে, 2 বছর পরে হবে, বলে দেন এইটা মোটামুটি টেন্টেটিভ ডেট। পরে যদি দেখা যায় সংস্কার হয় নাই বা পরিস্থিতি হয় নাই, আর 6 মাস বাড়ান, আর 1 বছর বাড়ান। একদম ফিক্সড ডেট না দিলেও তো হয়। একটা এই সরকার সম্পর্কে একটা ধারণা জনমনে আছে, রাজনৈতিক দলের ভিতরেও আছে, যে আদৌ এরা কি নির্বাচনে আসবে কিনা, এই সন্দেহটা কিন্তু আছে। এই সন্দেহটা রাজনীতিকরণের মতন আবারও কোনো ইতিহাস ফিরে আসবে কিনা সেই ভয় আছে। এটা বহু আগে বিএনপির মহাসচিব বলছে না, যে আমরা রাজনীতিকরণ চাই না, আমরা -2 চাই না, আমরা গণতন্ত্র চাই। এগুলো তো সংখ্যা থেকেই বলেছে, তাই না? সংখ্যা থেকেই বলেছে। আর এই যে ধরেন বড় বড় সব পত্রিকা ছাপা হয়েছে, বিবিসি রিপোর্ট করতেছে, এই যে ক্রাইসিস গ্রুপের রিপোর্ট সবাই করছে, এটা তো বলছে যে সরকার, এই বর্তমান সরকার এবং রাজনৈতিক দলের ভিতরে যদি গ্যাপ তৈরি হয়, তাহলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। শূন্যস্থান তো শূন্য থাকবে না, এটা তো পূরণ কেউ না কেউ পূরবে, এবং যেভাবে পূরণ হবে এটা আমাদের দেশ এবং জাতির জন্য ভয়ঙ্কর হবে। বারবার আসলে যে অভ্যুত্থানের চেষ্টা করা হচ্ছে, সেই অভ্যুত্থান আমাদেরকে আবারও নতুন কোন সংকটের দিকে নিয়ে যাচ্ছে কি? এটা প্রথম দিকে একদম 100% পলিটিক্যাল ছিল, পলিটিক্যাল মানে প্রতিবিপ্লব যাকে বলে। আপনারা দেখেন 32 নম্বরে আনসার বিপ্লব দেখেন, তারপরে রাঙামাটিতে একটা, এগুলো কিন্তু সব আপনার প্রতিবিপ্লব। এখন যেটা হচ্ছে বিক্ষিপ্তভাবে
ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। এখন ছাত্রদের ব্যাপারেও কিন্তু ভয় কিন্তু এখনো কাটে নাই, ছাত্রদেরকেও কিন্তু এখন ভয় পায় যে কোনটার থেকে কোনটা। এই প্রশ্নটি আমি একটু করতে চাই, যেই ছাত্রদের উপরে বাঙালির আসলে যথেষ্ট এক ধরনের আশ্বাস তৈরি হয়েছিল, বিশ্বাসের জায়গা সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আসলে আমরা সরে আসছি কিনা? ছাত্রদের প্রতি ভয়ের যে কথা আপনি বলছেন সেটি যেমন আছে, তেমনি আবার ছাত্ররা আসলে বাংলাদেশের জন্য যা করেছেন সেটিও অস্বীকার করার তো কোনো সুযোগ আমাদের সামনে নেই। আবার এ ধরনের ঘটনা যদি বারবার ঘটতে থাকে সেটি আসলে আমাদেরকে সেই আস্থা থেকে দূরে নিয়ে যাবে কিনা? আবার যে ছবিগুলো আমরা দেখছি সেখানে এমন আমরা দেখেছি যে আমরা বলছি যে ছাত্রদের মাঝে সংঘর্ষ চলছে, কিন্তু এমন বেশ কিছু ছবি আমাদের হাতে এসছে যেখানে আমরা দেখেছি যে একেবারে সাধারণ লুঙ্গি পরে গেঞ্জি পরে একজন ছাত্রকে মারধর করা হচ্ছে। তারা আদৌ ছাত্র কিনা সেটি নিয়েও তো প্রশ্ন আছে। না, বিষয়টা হচ্ছে যে মাস ফিডে দেখানো হয়েছে ছাত্রদের ভিতরে তো সব মতাদর্শের ছাত্র আছে, তাই না? সেখানে কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে যে অ্যাক্টিভ হচ্ছে আপনার আওয়ামী লীগের প্রতি অনুগতগুলো বেশি অ্যাক্টিভ, যে যাতে সমাধান না হয়। তো এটা তো আইন শৃঙ্খলা বাহিনী আইডেন্টিফাই করতে হবে যে এটার ভিতরে প্রতি বিপ্লবের চিহ্ন আছে কিনা। এগুলো তো ফ্রিস্টাইল তো চলতে দেওয়া যাবে না। দেশ তো আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছেন আপনি, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই পুরো যে আমরা দেখেছি যে বিক্ষোভ হচ্ছে, সেখানে ছাত্ররা এখনো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ির উপর আমরা আবারও দেখেছি তারা লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। পুলিশ নিয়ে নানা আলোচনা আছে, অতীত ইতিহাস নিয়ে নানান সমালোচনার জায়গাও আছে, কিন্তু পুলিশ ছাড়া রাষ্ট্রযন্ত্র কখনোই কি ঠিক করা সম্ভব না? দেখেন, প্রধান উপদেষ্টা তিনি কি পুলিশদের সমাবেশ করে কোনো বক্তব্য দিয়েছেন? দেন নাই। পুলিশদের আশ্বস্ত করতে হবে। পুলিশ ফ্যাসিস্ট সরকারের অর্ডারে যে হারে ছাত্র জনতাকে হত্যা করেছে, এরপরে পুলিশের থানায় ঢুকে ঢুকে আন্দোলনকারীরা তাদেরকেও হত্যা করেছে। এখন পুলিশ দেখলেই তাদের প্রথম দিকে তো পুলিশ মাঠেই নামতে পারে নাই, সাহস পায় নাই। এখন কিছু ডিউটিতে রাস্তাঘাটে দেখা যাচ্ছে, কিন্তু তারা কিন্তু অত্যন্ত ভয়ে আছে যে কোনটাতে কোনটা করবো। আমারে কইব যে ফ্যাসিস্ট সরকারের দোসর করে আমারে পিঠে মেরে ফেলবে বা আমার বেকায়দে ফেলে দিবে। এইটা সরকারের দায়িত্ব, এটাকে করা, নিশ্চিত করা। কারণ আইন শৃঙ্খলা বাহিনীতে যারা প্রকৃত ফ্যাসিস্ট তাদেরকে তো 100 দিন পার হয়ে গেছে, তাদেরকে তো এতদিন আইডেন্টিফাই করা উচিত ছিল। আইডেন্টিফাই করে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করে দেন, বাকিদেরকে করে কথা বলে আশ্বস্ত করেন। এবং ছাত্ররা যেহেতু আন্দোলন করেছে, ছাত্রদের সাথেও কিন্তু আপনার বৈঠক করতে হবে, কোর্টে বলতে হবে যে এই পুলিশটা নাই, এই পুলিশটা ওই ফ্যাসিস্ট দোসরের না, আমরা বেছে বার করছি। তো সেটা তো হচ্ছে না। যেমন ধরেন আপনার ডিসি পদায়ন হলো, যেটা আমি বলি আগে, ডিসি পদায়ন করলো, ডিসি পদায়ন পরে দেখা গেল এখন কিছু বার করছে, বাধ্য দিচ্ছে। হ্যাঁ, তো ডিসি পদায়ন করলো, এটা তো সেই আওয়ামী লীগের লোকজন বসায় দিছে, অধিকাংশই বসায় দিছে। তো এখানে প্রশাসন ক্যাডার হলো একটা, এটাতে প্রশাসন ক্যাডার একটা, আর 25টা ক্যাডার আছে বাইরে। তা আপনি 22টা ক্যাডার থেকে লোক নেন না কেন? তারা নিয়ে 7 দিনের একটা ওরিয়েন্টেশন দিলেই তো ডিসি বানানো যায়। প্রশাসনকে আরো নতুন করে আরো শক্তিশালী করে ঢেলে সাজাতে হবে আমাদের। আপনি যতক্ষণ পর্যন্ত এই সরকারের প্রতি মমত্ববোধ যার থাকবে না, যে প্রশাসনের যে লোকের, সে তো আন্তরিকভাবে কাজ করবে না। সে যদি জানে যে আমি আওয়ামী লীগের সরকারের প্রতি অনুগত আছি, আমার দায়িত্ব দিয়ে, সে তো সবসময় করবে, আপনার এমন কিছু করবে যাতে করে সরকার বেকায়দা পড়ে। তার মানে কি আপনি কোনো না কোনো ভাবে বারবার এই ধরনের আন্দোলন বা এই ধরনের যদি আমি অভ্যুত্থান বলি সেটি করার চেষ্টা কেউ করছে কিনা এখনো আসলে দেশে বসে কিংবা দেশের বাইরে বসে, এবং সেই সুযোগটাও আসলে আমরা শক্তিশালী না হয়ে তাদেরকে করে দিচ্ছি কি? না, বিষয়টা হলো যে বাইরের থেকে যারা করছে, বাইরের থেকে আশা লাগতেছে না। কারণ আপনি শোনেন, যাই বলেন না কেন, আওয়ামী লীগ বিএনপি খুবই বড় সংগঠন। প্রত্যেকটা গ্রামে মহল্লায় তাদের সমর্থক আছে, প্রত্যেকটা পরিবারে আপনি পাইবেন সমর্থক। তো তারা আপনিই তো, আমাদের দেশের পলিটিক্স যে পার্টির দিকে অনুগত হয় সেই পার্টি আর সহজে ছাড়ে না, অল্প 1% সরে না। তো তারা তো আছেই, আপনার অফিসেও আছে, অন্য জায়গাও আছে, যে লাইনে পলিটিক্স করে। হয়তো এখন পরিস্থিতি বুঝে সে চুপ আছে। হ্যাঁ, আওয়ামী লীগের সমর্থক যে, সে একটু চুপ আছে, সে একটু নীরবে তার চাকরিটা বাঁচানোর জন্যে বা তার সমাজে টিকে থাকার জন্যে সে ধরেন মোটামুটি চুপ হয়ে গেছে।
বা কেউ কেউ খোলস বদলায়ও ফেলছে, এরকমও আছে যে তারা তাদের কথাবার্তায় আচরণ চেঞ্জও করে ফেলছে, এটা হতে পারে। কিন্তু মনের থেকে তো আছে তারা এটা ভেবে নিয়েই সরকার চালাতে হবে যে আমি প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা প্রফেশনে আপনার সেই ফ্যাসিস্টদের দোষটা আছে, তার সত্ত্বেও সরকার চালাতে হবে। তাহলে সেইভাবে আপনার লোক বসায় দিতে হবে। সেটি হয়তো আপনি রাষ্ট্রযন্ত্রের কথা বলছেন মেয়াজিজ, কিন্তু আমরা বারবার আসলে যেভাবে দাবি দেওয়া নিয়ে রাজপথ দখল করতে দেখছি, কিংবা চাইলেই আসলে যখন ইচ্ছা তখন রাজপথ বন্ধ করে দেওয়া যাচ্ছে, সেই সংস্কারগুলো তো আসলে আমাদের নিজে থেকে শুরু করার কথা ছিল। সেই সংস্কারগুলো কেন হচ্ছে না? কেন আসলে আমি চাইলেই যে দাবি করতে পারবো না সেটি আমরা বোঝাতে পারছি না? আমি এই প্রশ্নের উত্তর নিব। আরো একটি বিরতির সময় হচ্ছে, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। মেয়াজিজ, যেই সংস্কারের কথা আমরা বারবার বলছি, কিংবা যেই নৈরাজ্য নিয়ে বিক্ষোভ নিয়ে আমরা আশঙ্কা কথা বারবার মনে করতে চাই, সেই জায়গাটি থেকে আসলে চাইলেই যে দাবি দেওয়া করা যায় না, কিংবা আমি চাইলেই রাজপথ বন্ধ করতে পারবো না, সেই সংস্কার আমরা এখনো কেন করতে পারছি না? না, সেটা তো সংস্কার করে হবে না। এটা হলো ভ্যালুস, কালচারাল চিন্তা। যারা আন্দোলন করছে তাদেরকে বুঝাইতে হবে। তারা মেইনলি ছাত্র প্রধানত, তো ছাত্রদের সাথে এই সরকারের সম্পর্ক আছে। এখন ধরেন এই সরকার যে আছে 24 জন, এই 24 জনের ভিতরে দেখেন কিছু এনজিওর লোক আছে, কিছু পেশাজীবী আছে, আর একদম বৃদ্ধ কিছু আমলা আছে। এরা কেউ কোনো ছাত্র সংগঠন করছে কিনা সন্দেহ। তারা জনগণের পালস এবং দেশের ক্রাইসিস সলভ করতে পারবে এই ধরনের মানসিকতা তাদের আছে কিনা বা যোগ্যতা আছে কিনা আমার খুব ধারণা কম। কারণ হচ্ছে আপনি দেখেন যে যতগুলো ক্রাইসিস হচ্ছে সমাধান হয় হলে দাবি মাইন না। সব দাবি তো রাষ্ট্রে থাকলে তো মানা যাবে না। যেটা যৌক্তিক সেটা মানবে, যেটা যৌক্তিক না সেটা বুঝাইতে হবে, তাদের সাথে ডায়ালগ করতে হবে। সেই পরিমাণ কঠোর কেন অন্তর্বর্তীকালীন সরকার হতে পারছে না, নাকি তারা চাইছে না? এটার দুটো কারণ। একটা হলো সরকার এই যে চাইছে না করলেন, এখন এর ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকারের কে কোন খেলা খেলে তা তো জানি না। তবে তারা আমি এটা বলতে পারি তারা বুঝতে পারতেছে না হাউ টু হ্যান্ডেল দ্য প্রবলেম। এটা তারা বুঝতে পারছে বলে মনে হচ্ছে না। ধরেন আমি বলি যে একটা প্রবলেম দেখা দিল গার্মেন্টসের। আপনার এই যে ছাত্র উপদেষ্টা, সে কিন্তু বিজেপিকে নিয়ে সমস্যার সমাধান করে ফেললো যে মালিকরা বকেয়া বেতন দিয়ে দিবে। মালিকরা বেতন দিল না। এরপরে শ্রমিকরা আবার নামলো, তখন ওখানে কি আর্মি দেওয়া হলো। আর্মিকে তো ট্রেনিং, শ্রমিক আন্দোলন দমন করার ট্রেনিং তাদের নাই। আর্মিদের হলো ক্রাইসিস মিটাও, গুলি করো, নাহলে বুঝ দাও। তো 2 জন মারা গেল। তো এটা আপনাকে তো বুঝতে হবে সমস্যা। এখন যখন মালিকরা আপনার সংখ্যায় কম, মালিকরা এগ্রিমেন্ট করলো, একমত হলো বেতন দিবে, বেতন না দিলে তো আন্দোলন করবে। তো এই মালিকদেরকে ধরতে পারলেন না কেন? প্রশ্ন এখানে। মালিকদেরকে তো ওখানে আপনি ফোকাল পয়েন্ট তো ওখানে থাকা উচিত ছিল। তাহলে তো গার্মেন্টসের সমস্যা লেগে থাকে, একটু আপনার গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে, স্ট্রাইক হচ্ছে, রাস্তাঘাট বন্ধ করতেছে, এটাও তো স্থায়ী। এখন ছাত্ররা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ইয়েতে কিছু হইলেই নেমে যাচ্ছে। কারণ তারা যে ওই যে আগে আন্দোলন করে একটা বড় বেনিফিট পাইছে। তাদের আকাঙ্ক্ষা যে সরকারকে ভাগায় দিছে, 15 বছর ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট সরকার, তাদেরকে পালায়া যেতে বাধ্য করছে। এর থেকে তাদের ভিতরে যে মানসিক শক্তি তৈরি হয়েছে, সেই শক্তিটা যে কোনো জায়গায় ব্যবহার করতেছে। তো সেটা তো কেয়ারটেকার গভর্নমেন্টের ভিতরে যাদের সাথে লিঙ্ক আছে তারা তো বুঝাইতে হবে তাদের, যে দেশ চালানোর সময় তো সব কিছুতে এই সমস্যা করা যাবে না। এটা যেটা যৌক্তিক সেটা হবে। কিন্তু তারপরেও আমি বলবো যে পরবর্তী ইলেকশন হওয়ার পরে রাজনৈতিক দল আসবে। এখন তো এই সরকারের তো আর আগের সরকার তো বিরাট রিজার্ভ রেখে যায় নাই, বিরাট টাকা পয়সা রেখে যায় নাই যে দাবি করলো আমকরা এই চাই হই চাই টাকা দিয়ে দিল, তা তো নাই। সমস্যা। তারপরে বাংলাদেশের ছোট দেশ, 18 কোটি লোকের 17 কোটি লোকের বাস, এখানে তো টাকা দিয়ে আপনি কুলাতে পারবেন না। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা জনসংখ্যার বিবেচনায় যেটা যৌক্তিক, যতটুকু অ্যাফোর্ড করা যায় অতটুকুই করতে হবে। তাতে আপনার এই
সরকারকে অ্যাক্টিভ হতে হবে। এবং ইতিমধ্যে আন্তর্জাতিক নানান রকমের সংবাদ মাধ্যমে কিন্তু আমরা দেখেছি ঢাকার যে নৈরাজ্য হচ্ছে সেটি নিয়ে বারবার তারা সংবাদ প্রকাশ করছেন। সেটি আসলে কোনো না কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ইমেজকে ক্ষুণ্ণ করার এক ধরনের প্রচেষ্টা, কিংবা আসলে তৃতীয় কোনো পক্ষ বারবার এই ধরনের ঘটনা ঘটিয়ে সেটি চেষ্টা করছে কিনা? দেখেন, তৃতীয় পক্ষ কি, এটাকে আমি তৃতীয় পক্ষ তো এটা করবেই সবসময়। ভারত এটাকে এজেন্ডা হিসেবে নিছে না। এই সরকারকে না, বাংলাদেশকে দুর্বল করার তারা চেষ্টা করতেছে। আপনি দেখেন, খেয়াল করে, ভারতে আগে বেড়াতে যেত, চিকিৎসার জন্য যেত, লেখাপড়া করতে যেত, এখন বাংলাদেশের কাউকে ভিসা দেওয়া হয় না। এখন ওখানে খাঁকা করতেছে, ওরা প্রয়োজনে পারলে লস দিবে, কিন্তু তবুও বাংলাদেশকে বেকায়দায় ফেলবে। এই হলো তাদের স্ট্র্যাটেজি। সেখানে তো দৈনিক এই যে আপনার আওয়ামী লীগের সব পতিত প্রধানমন্ত্রী সহ সব নেতারা ওখানে আশ্রয় নিয়ে নানাভাবে প্রচার প্রপাগান্ডা করতেছে। কারণ আমাদের দেশে আপনারা দেখেন, হিন্দুর লোক হিসেবে বাড়ছে, রাজনৈতিকভাবে কারো কেউ আক্রান্ত হইতে পারে, এগুলো যত অপপ্রচার আছে সব। এবং ওখানে ওদের জাতিগত এমন ছাত্র জীবনে স্লোগান দিয়েছি, ভারতের সম্প্রসারণ বা ধ্বংস হোক, নিপাত যাক। এরাতে দেখেন দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে সম্পর্ক নাই, অথচ এখন বাংলাদেশে একমাত্র ব্যক্তি শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিল। তাকে দেখেন না, ওখানে পার্লামেন্টারি পার্টির বৈঠক করে তাকে আশ্রয় দিয়েছে। এখন ওখান থেকে সবসময় নানান রকম দিচ্ছে, হুমকি দিচ্ছে। আপনার 10 তারিখে যে নূর হোসেন দিবস ছিল, এই দিনটাকে প্রমাণ করে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কিন্তু এখনো সবাই ঐক্যবদ্ধ। কারণ ওই দিন কিন্তু শেখ হাসিনা বলছিল ট্রাম্পের ছবি নিয়ে আগে রেখে আন্দোলন করো, আমরা ট্রাম্পের কাছে পাঠিয়ে দিয়েছে। তারপরে দেখেন ওইটা শুনে একে ছাত্রদের সাথে বিএনপি, জামাত সবাই নেমে গেছিল ফ্যাসিস্ট সরকার। কিন্তু এই সিচুয়েশনটা তো এই সরকার রক্ষা করতে পারতেছে না, যে ফ্যাসিস্টদের সরকার আবার ফিরে আসার জন্য চেষ্টা করতেছে, এটাও করতেছে না। এখন আসলে এই ধরনের ঘটনা যে ঘটতে থাকে, কোনো না কোনো ভাবে ফ্যাসিস্ট সরকার আবার ফিরে আসার যে হুমকি আমরা বারবার দেখেছি বা শুনেছি, আপনি নিশ্চয়ই সেই ফোন আলাপগুলোর কথা জানেন, চট করে বাংলাদেশে ঢুকে পড়ার যে সম্ভাবনা, সেটি সত্যি হয়ে যেতে পারে কি না? সেটা সত্যি হয় তাহলে ইতিহাস চেঞ্জ হয়ে যাবে। কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচার দেশে পুনরায় ফেরত আসতে পারে নাই, এই উদাহরণ নাই। কারণ যখনই ফ্যাসিস্ট ফেরত আসতে চাইবে তখনই আপনার ওই যে আমি 10 তারিখের উদাহরণ দিলাম, সব এক হয়ে যাবে। কিন্তু এখন যে রিপোর্ট, নৈরাজ্যকর রিপোর্ট মিডিয়া তো দিচ্ছে, এতে করে এই সরকার আরো বেশি বিতর্কিত এবং দুর্বল হতে থাকবে। কিন্তু যেই ঘটনার কথা আপনি বলছেন, এই সরকার যদি বিতর্কিত হতে থাকে, তার মানে এই ধরনের ঘটনা বারবার পুনরাবৃত্তি হচ্ছে এবং এই সরকার যথেষ্ট চাপে থাকার কথা ছিল। তারা সেই চাপ অনুভব করে হলেও আসলে যথেষ্ট তারা কঠোর হস্তে এইগুলো দমন করার কথা ছিল কিনা। যদিও আমরা 24 ঘন্টার আলটিমেটামের কথা শুনেছি, এরকম অনেক ধরনের ঘটনায় আমরা এর আগে 48 ঘন্টার আলটিমেটাম, 24 ঘন্টার আলটিমেটাম দেখেছি বাংলাদেশের ইতিহাসে। আসলে সেই ধরনের বিচার আমরা সহজে দেখি না। এই ধরনের উচ্ছৃঙ্খল ঘটনার বিচার যদি না হয়, বারবার আবারও ঘটনা ঘটতে থাকবে কিনা? না, দেখেন, সরকারের পক্ষ থেকে এক উপদেষ্টা ঘোষণা দিল অত তারিখ থেকে পলিথিন বন্ধ। হ্যাঁ, এইভাবে পলিথিন বন্ধ হয়, সাবস্টিটিউট কি, বিকল্প কি? এখন আপনার সব শপিং মলে যান, এখন দোকানিরা করতেছে কি, বিকল্প ব্যবস্থা করে টাকা নিচ্ছে। এখন সব লোক বিক্ষুব্ধ হচ্ছে যে আমি 500 টাকার মাল এখন আমাকে কিনতে হচ্ছে 500 টাকার মাল, হয়তো আরো 200 টাকা অ্যাড করতে হয়েছে ব্যাগের জন্য। তো বিক্ষুব্ধ হচ্ছে। বিকল্প তো দিতে হবে। আমি সেই উপদেষ্টার বক্তব্য শুনছি যে বিকল্প কথা বলা হচ্ছে। বিকল্প তো এমনি আসবে, বাধ্য হয়ে আসবে। ওনারা বাধ্য করতেছে পাবলিককে, যাতে বিকল্পের জন্য বাধ্য হয়েছে সে নিজে আপনার ধরেন পাটের ব্যাগ, চটের ব্যাগ যাই কিনলো। এইভাবে তো হয় না। আপনার সরকার চালালে বিকল্প দিতে হবে, এটাই দিতে হবে। তো আপনি ধরেন এই যে করা হলো যে 24 ঘন্টা আলটিমেটাম দিল, আলটিমেটাম যে স্পটে গোলমাল, সেই স্পটে আপনি পুলিশ দেন না, রাইট পুলিশ দেন না, সরকার থেকে হুকুম দেন, এটা অন্যায়, এটাকে প্রতিহত করতে হবে যে কোনোভাবেই হোক। একটা করলে দেখবেন আর 10টা নামবে না রাস্তায়। আপনি সব ছাড় দিবেন, দায়িত্ব নেবেন না, কন্ট্রোল করবেন না, তাহলে তো একটা দেখা থেকে আরেকটা হবে।
ও ভাঙচুর এই করে জবাবদিহি তো আমরা কি করে পাবো? আসলে আমরা বারবার একটা কথা আমরা বলি যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব ঘটতে পারে, সেটি খুবই স্বাভাবিক, কিন্তু 3 মাস পর বা 100 দিনের বেশি পেরিয়ে গেছে, এরপরেও আসলে তারা যদি এই ধরনের ঘটনা সামাল দিতে না পারে, সেক্ষেত্রে তো আসলে আলোচনা আমরা করতেই পারি, সমালোচনার জায়গা সৃষ্টি হতেই পারে। আবার আমরা এটিও চাই আসলে এই সরকারের ফেল করার কোনো সুযোগ নেই এবং সেটি আমরা কোনোভাবেই দেখতে চাই না। সেক্ষেত্রে আমাদের কি করার আছে? না দেখেন, আজকেও একটা বৈঠকে ছিলাম, তারেক রহমান বক্তৃতা দিল, সেখানেও কিন্তু বলছে তিনি যে এই সরকার সবার সরকার, এই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না, ফেল করলে জাতি দুর্যোগে পড়বে। অর্থাৎ আমি বলছি যে ওই ফেসিবাদী সরকারের লোক যদি ফেরত আসতে চায় তাহলে জাতি কিন্তু আবার ঐক্যবদ্ধ হবে। কিন্তু আমার বক্তব্য যে সরকারের দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকেই এই সরকারটা চালাইতে হবে, চালিয়ে নিয়ে একটা ন্যূনতম, যেটা হচ্ছে ন্যূনতম সংস্কার করে, অর্থাৎ ইলেকশন কেন্দ্রিক সমাজ, একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সংস্কার দরকার করে তারা নির্বাচন দিয়ে দিক। তাদের ভিতরে ওই ফিলিংসটা আসা উচিত যে আমরা পারছি না। এমনি শুধু নির্বাচন দিলে কি সব সমস্যার সমাধান? না, সমাধান হবে না, নির্বাচন দিলেও সমাধান হবে না। যে জায়গায় চলে গেছে, এখানে প্রথম থেকে শুরু করা উচিত ছিল রাজনৈতিক দলের সাথে যাতে দূরত্ব তৈরি না হয়, এক মিলে। অন্তর্বর্তীকালীন সরকার আছে কিন্তু তাদের কোঅর্ডিনেশনটা রাজনৈতিক দলের সাথে নিয়ে এটাকে একটা বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে আমূল পরিবর্তন করে ফেলতো রাতারাতি, খুব কুইক গতি, বিদ্যুৎ গতিতে চেঞ্জ করতো। এটা তো কচ্ছপ গতিতে এই সরকার চলতেছে। কচ্ছপ গতির সরকার তো অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের সরকার হইতে পারে না, আপনার বিপ্লবী সরকারের সরকার হইতে পারে না। তো কচ্ছপ গতিতে চলতেছে, এখন ধরা খাচ্ছে। এই কচ্ছপ গতি থেকে আসলে আমরা খরগোশের গতি যদি বলি, সেটিতে কবে আসবো, কিভাবে আসবো, সেটির কোনো সহজ উপায় আছে কি? না, সহজ উপায় হচ্ছে ধরেন নির্বাচন হলে যেটা হবে, আমরা তো ছাত্ররা যে জীবন দিল, ছাত্র জনতা প্রায় 2000, সেখানে বলছে কিন্তু ফেসিবাদের বিলোপ চাই, সাথে বৈষম্যহীন সমাজ চাই, সুশাসন চাই, আইনের শাসন চাই। এটা করতে হলে গণতন্ত্র চাই। তো গণতন্ত্র, রাজনৈতিক দলের ভিতরে তো গণতন্ত্র চর্চা লাগবে। এখন আপনি ধরেন বলা হচ্ছে 2 টার্ম প্রেসিডেন্ট থাকতে পারবে না, 2 টার্ম প্রেসিডেন্ট আছে তো এখন নিয়মই আছে, প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তা এখন ধরেন আপনার প্রধানমন্ত্রী হলেন, আপনার 2 টার্ম পরে আপনার ছেলে হইলো, আপনার তারপর তার ছেলে হইলো, তো ফ্যামিলির ভিতরে বাড়াতে হবে না লিডারশিপ। আমেরিকা আবার ফিরে যেতে না আসে, সেই চেষ্টা আমাদের। কমলা হ্যারিস নারী ইলেকশন করছেন, কমলা হ্যারিস, তো উনি কিন্তু নিজের থেকে নেত্রী হয়েছে, উনি কিন্তু কোনো ফ্যামিলির কোনো ইয়ে পায়নি। পুরো রাজনৈতিক বন্দোবস্ত আসলে আমাদেরকে নতুন করে সাজানো, কিন্তু সেটা তো হচ্ছে না। সেই জায়গায় তো অন্তর্বর্তীকালীন সরকার 10টা সংস্কার কমিশন করছে, কিন্তু ওইটার কথা এরাও বলে না, রাজনৈতিক দলও বলে, কিন্তু রাজনৈতিক দল নিজেদের। যদি আসলে আমরা এই সমস্যার সমাধান চাই, আমাদের সংস্কার করতে হবে এবং সেই সংস্কারের গতি নিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ আজকে আমাদেরকে দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।